দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি ফারহানা আলম। জনাব কুদ্দুস খান লিখিত প্রতিবেদন উপস্থাপন করছি আমি পান্না খান। উত্তম সুচিত্রার অভিনীত কিছু সিনেমার নাম এখানে উল্লেখ করা যেতে পারে, যেমন অগ্নিপরীক্ষা, সাপমোচন, সাগরিকা, শিল্পী ইত্যাদি। এই সবগুলো ছবিতেই আধুনিকতার ছোঁয়া আছে। সূর্যতরুণ সিনেমায় উত্তম আধুনিকতার স্বপ্ন নিয়ে পুরাতন সমাজকে ভাঙতে চেয়েছেন। পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আভি, স্নিগ্ধ মেঘের মায়া, তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমায় কাছে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি, আমার স্বপ্ন আমার চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি, আমার স্বপ্ন আমার চিরদিনের সাথী। তুমি ছেড়ো না হার পথে যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমার ততই বাঁধো প্রেমে, তুমি ছেড়ো না হার পথে যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমার ততই বাঁধো প্রেমে, পাশে আমার থাকো জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো, পাশে আমার থাকো তোমার পূজায় দুঃখ সুখের প্রেমে মারা গাথি, আমার স্বপ্ন তুমি আমার চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি। বলা হয়ে থাকে শুধুমাত্র উত্তমের কারণেই দীনেন গুপ্ত, অজয় কর, নরেশ মিত্রের মতো আধুনিক সিনেমা পরিচালকের জন্ম হয়েছিল। পরবর্তীকালে
তারা অনেক আধুনিক বাংলা সিনেমার জন্ম দিয়েছেন। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে, সে তো থাকে না। সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে, সে তো থাকে না। কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না। শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পরে কি মনে তুমি আমি পথ ধরে যেতাম। পরে কি মনে তুমি আমি পথ ধরে যেতাম। ভালোই হতো সেই দিনগুলো ধীরে যদি পেতাম। সেই তোমাকেই পাবো নাকি আর প্রাণের অনুরাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান বাংলা নিউজ টিভি থেকে বলছি। আমাদের সাথে আছে ডক্টর রফিক আলম, আমাদের সিইও। তো আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথাবার্তা বলবো। তা আপনি রেডি আছেন তো? হ্যাঁ, আছি। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশকে দ্বিধা বিভক্ত করে দেশটাকে দুই ভাগে বিভক্ত করেছে। তেন আওয়ামী লীগের জনপ্রিয়তা কমই নিচের দিকে যাচ্ছে, কারণ বিএনপিরা লোকতরাজ করছে আর ছাত্রলীগের লোকজন সন্ত্রাসের দিকে যাচ্ছে। কিন্তু তারা সেটা বুঝতে পারতেছে না। তারা একটা সেন্টিমেন্টের মধ্যে আছে, মনে করছে যে যেহেতু আমরা দেশ স্বাধীন করছি, বঙ্গবন্ধু আমাদের নেতা ছিলেন, কাজেই আমরা অত্যন্ত জনপ্রিয়, কবিরা এগুলো মনে করে। বলেন আপনার কি? তো আসলে এটা মনে করতেই পারে, কারণ কারণ এটা তো আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, তারা তাদের ক্যাডারের প্রতি যথেষ্ট ডিপেন্ডেন্ট এবং তাদের ক্যাডারকে তারা বিশ্বাসও করে। এবং দেখা গেছে যে সত্যি তাদের ক্যাডাররা জনগণের থেকে ভোট উঠিয়ে নিয়ে আসে। কাজেই পপুলারিটি
এই জিনিসটা আমাদের দেশে ইজ নট ইম্পর্টেন্ট, কারণ ভোটাররা ভোট দেবে, তুমি ইম্পর্টেন্ট মনে করছেন না কেন? তার কারণ হচ্ছে, আমি তো আগেই বলেছি যে বাংলাদেশে ভোট লোকজন দেয়, বহু লোক ভোট দেয়, অলমোস্ট 40% লোক ভোট দেয় আর একজনের কথা শুনে। আচ্ছা, কাজেই সে আসলে ভোট কাউকে দেয় না, সে আরেকজনের কথা শুনে বাধ্য হয়ে। কিন্তু একটা সেন্টিমেন্টে যায়, সেটা খেয়াল করছেন? যেমন আওয়ামী লীগ একসাথে ভোট দিয়েছিল, আমাদের দেশের একটা ট্রেডিশন আছে যে আওয়ামী লীগ খারাপ কাজে বিএনপির দিকে দৌড়াও। এবার বিএনপিকে একসাথে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু আওয়ামী লীগের লুটতরাজ চোখের সামনে স্পষ্টত হচ্ছে। হ্যাঁ, ওই যে পালা বদলের যে রাজনীতিটা, ওই একই জিনিস, যে এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সুতরাং ক্ষমতায় থাকলেই যারা দেশ শোষণ করে আর কি, শাসন তো নাই আমাদের দেশে, দেশ শাসন বলে কিছু আছে আমার তো মনে হয় না। না, দেশ শোষণীয় অরাজকতা তো আছে। তো দেশ শোষণ যারা করছে, ওরা মনে করছে সমস্ত আওয়ামী লীগরাই করছে, কিন্তু যারা নতুন আসবে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এরা কিন্তু আগে ছিল, ওরা একই কাজ করছে। তো এটা যেহেতু আমাদের শিক্ষার মান খুব নিচু এবং কি বলবো, সচেতনতা খুব অভাব, সেই জন্য এই জিনিসগুলো আমরা ভুলে যাই তাড়াতাড়ি। যেমন আপনি দেখেছেন ইউএসএতে এগুলো খুব ব্যাপার, যে ওরা সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে, যারা জনগণ আর কি। জনগণ খালি দেখে যে ওরা আসলে কি বলছে। যে আপনার মনে আছে রমনি যখন বলল যে ও একটা ডিবেটে জিতে গেল, অনেকে ভাবলো বিরাট কিছু করে ফেলেছে। আসলে ডিবেটে জিতলেই যে সে প্রেসিডেন্ট হতে পারবে তার জনগণ সে প্রমাণ করে দিয়েছে। তার কারণ হচ্ছে যে আপনি যে দেশের জন্য কি করতে পারবেন সেটা ইম্পর্টেন্ট। তো সেটা আমাদের দেশে হচ্ছে না, তার কারণ জনসচেতনতার অভাব। এবং একে আবার বলছি যে এই যে জনগণকে যে সচেতন করার দায়িত্ব আপনার এবং আমার এবং সবার। আচ্ছা, এখানে দ্বিতীয় পয়েন্টটা আমি তুলছি, সেটা হচ্ছে এই বিএনপি একটা ভুল করেছে। বিএনপি দুটো ভুল করেছে আমার দৃষ্টিতে। একটা অবশ্য সময়ের কারণে হয়েছে ভুল, তখন মনে হয় নাই। যখন শেখ মুজিব মারা গেলেন তখন বিএনপি চেষ্টা করেছে যে মুসলিম সেন্টিমেন্ট দিয়ে জনগণকে আকৃষ্ট করে পার্টিটাকে বড় করার। তো পরে হয়েছে সেই কারণে তারা জামাত ইসলামের যে পার্টি ছিল, স্বীকৃত পার্টি বা ধর্মীয় পার্টি, আমি বলছি স্বীকৃত ওই কারণে না, ধর্মীয় পার্টি, ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনা 100% আমি বিশ্বাস করি না। তো যাই হোক, স্বীকৃত পার্টি এখন হয়েছে কি জামাত থার্ড ফোর্স হয়ে গিয়েছে, ধর্মের নাম করে হোক, ওয়াটে করে হোক। তো সেই দিক থেকে আমার মনে হয় যে মুসলিম লীগ যে লাই দিয়ে জামাতকে বড় করেছে, থলের বিড়ালটা বেরিয়ে গেছে, এখন ভরতে চেষ্টা করতেছে বিড়ালটাকে। না, বিএনপি জামাতকে যে দিয়ে প্রশ্রয় দিয়ে বড় করেছে, তাদের সাথে রেখেছে, তাদের সাহায্য করেছে তাদের বিস্তার করতে। এখন তারা বড় হয়ে গেছে, সেটাকে টেনে থলেতে ভরার চেষ্টা করতেছে। সেই থলের বিড়াল বেরিয়ে গেছে, এখন ভরতে পারছে না। সে কাজেই তারা অ্যাক্ট করতেছে থার্ড ফোর্স হিসাবে। এটা মনে হয় আমাদের জন্য একটা সমস্যা হবে, 1 নম্বর। 2 নম্বর জন্য নাকি বিএনপির জন্য সমস্যা হবে। বলেন, আপনি কমেন্ট বলেন। এখন এটা ঠিকই যে যেহেতু বাংলাদেশের ওই যে আমরা ওই যে যখন স্বাধীন করলাম তখন 6 দফা 11 দফা অনেক দফা ছিল আর কি। এখন বাংলাদেশের জনগণের সামনে একটাই দফা, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করা। তো এখন জামাতের মধ্যে অনেক লিডার আছে, দুর্নীতির পরিমাণ কম বা অনেকের একেবারেই নেই আর কি, কারণ তারা তো ক্ষমতায় আসেনি। তাহলে আমরা কি করে বুঝবো যে দুর্নীতি করবে কি করবে না? প্লাস তাদের দৈনন্দিন জীবনে তারা যেভাবে জীবনযাপন করে তাতে করে দেখেছি, এবং অনেকে ভাবে যে ওরা প্রতি একটু দুর্নীতি কম করে। তা এই যে দুর্নীতি ছাড়া বাংলাদেশ তৈরি করার যে একটা কার্ড, এই কার্ডটা ওরা মেবি খেলতে পারে, খেললে জয়ী হলে হবে। কারণ এটা কিন্তু জনগণ খুবই পছন্দ করে, কারণ জনগণের এখন একটাই দফা এবং জনগণ খুব বিশ্বাস করে। আপনার দফা জনগণ করাপশন হলে পছন্দ করে, যে আমাদের এমপি চুরি করতে আমি ভাগ পাবো, এইভাবে জান না কেন? ভাগ পাবে তো শুধু ক্যাডাররা, কিন্তু ক্যাডাররা ভাগ পাইলে জনগণ যদি আশায় থাকে যে ঠিক আছে আমি পাইলে পাইতেও পারি, তা নাহলে ওদের বারবার ভোট দেয় কেন? না, এটা ভোট দেয় কেন আমি আবারও বলছি যে বাংলাদেশের জনগণ শতকরা 40 জন লোক আর একজনের কথা শুনে ভোট দেয়,
এটা আমাদের স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। আর আপনি নিজেই জানেন, যদি আপনি বাংলাদেশের ভোটারের লিস্ট দেখেন তো ওখানে 50% নারী। তা নারীরা হয় বাপের কথা স্বামীর কথা নয়। কাজে আমি যে কথাটা বললাম যে 40% যে ভোট দেয় আরেকজনের কথা শুনে, আমার মনে হয় আপনার দ্বিমত করার কোনো সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে একমত হইতে হইলো আর কি। আচ্ছা এখন ঘটনা আর একটা সমস্যা আছে। সমস্যাটা হলো কি যে বাংলাদেশের জনগণ ইন্টেলেকচুয়াল অথবা মধ্যবিত্ত শ্রেণী মনে করে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিশেষ করে খালেদা জিয়া। তো যেহেতু ভারতের একটা সাম কাইন্ড অফ দুর্বলতা আছে মনে করে মানুষ, আছে কিনা আমি জানি না, কারণ আমি তো ভারতের সরকারও না বাংলাদেশ সরকারও না, যে আওয়ামী লীগের প্রতি ভারতের একটা বিশেষ দুর্বলতা আছে। এই লক্ষ্যে বিএনপির প্রধান খালেদা জিয়া ভারতে গিয়েছিলেন, এটা আন্ডারস্ট্যান্ডিং করা যায় কিনা। সেখানে ভারত মনে করতেছে যে আওয়ামী লীগ যদি ভারত বিদেশ যে কোনো বিদেশে তাই মনে করে আওয়ামী লীগ যদি অত্যন্ত করাপশন করে দুর্বলতা হয়ে যায় বা তাদের দুর্নাম হয়, তাহলে বিএনপি ক্ষমতা আসলে তাদের সাথে একটা সম্পর্ক করতে তো তাদের আপত্তি আছে মনে হয় না? আপনি কি কমেন্ট? অবশ্যই আমার মনে হয় না যে আওয়ামী লীগ নিজেও জানে যে ভারত বাংলাদেশে কে রাষ্ট্র পরিচালনা করবে ভারতের খুব একটা এসে যায় না। আজকে যদি আওয়ামী লীগ চালায় আর যদি বিএনপি চালায়, পার্থক্য হবে 19-20। কিন্তু ভারত যেটা মনে করে, এখানে আমি দ্বিমত করি, মনে করে যে ভারত বিচ্ছিন্নবাদী ভারত মনে করে নাকি কে মনে করে? না, ভারত মনে করে বিচ্ছিন্নবাদী যারা আছে, যারা নাকি ওই আসাম ত্রিপুরা বিচ্ছিন্নবাদী, বাংলাদেশ বিএনপি হলে সবসময় তাদের একটা উস্কানি দিয়ে, তো সেটা হলে দেয় না। এখন আমার মনে হয় যে অনেকে মনে করছে যে বিএনপির নেত্রী আর কি খালেদা জিয়া ভারতে গেছেন আশীর্বাদ দিতে। আমার তো মনে হয় আশীর্বাদ দিতে যাননি, ওখানে একটা পলিটিক্যাল গেইন হলো এইটাই যে বিএনপি জানালো যে না, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক করার ইচ্ছা আছে, যেটা নাকি আওয়ামী লীগ সবসময় বলে আসছে যে একটা ভারতের প্রতি একটা ঘৃণা বা ভীতি তৈরি করা বিএনপির একটা উদ্দেশ্য। সেটা নিউট্রাল করলো। আর প্লাস সে কি বলবো, ভারতের যে নীতি সেটা আমরা আগেও দেখেছি, এখনও দেখছি যে বাংলাদেশে একবার ভারতের তখন বোধহয় খুব সম্ভবত উনি সমস্যা ছিলেন না, ভারতের খুব সম্ভবত উনি কি বলেন ফরেন মিনিস্টার ছিলেন। তো উনি এসে বললেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আজকে যদি আওয়ামী লীগের বদলে বিএনপি আসে তাহলে ভারতের কি সমস্যা বা কি হতে পারে, উনি বললেন কোনো সমস্যাই না, এটা বাংলাদেশে কি রাজনীতিতে আসবে সেটা ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ, আর আমাদের সাথে সম্পর্ক হয়তো 19-20 হতে পারে। আর এই যে ভালোবাসার কথা আপনি বলেন, এগুলো কিন্তু রাজনীতির কথা না, এগুলো একটা সেন্টিমেন্টের কথা, এগুলো রাজনীতি, বন্ধুত্ব, পরম বন্ধু, এইসব কথা কিন্তু রাজনীতিতে কোনো স্থান নেই। এটা রাজনীতিবিদরা বলে থাকে মাথায় হাত বোলানোর জন্য বা এই জিনিসটাকে ভালো করে। আচ্ছা, এখানে আমার একটা বড় পয়েন্ট আসছে, সেটা যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে। তো অনুমান করা হচ্ছে এবং আওয়ামী লীগ একটা আভাস ইঙ্গিত দিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে তাদের বিচার হয়ে যাবে। কেউ কেউ অনুমান করছে যে 10 জনকে ফাঁসি দেবে। সেখানে এর জন্য জামাত ইসলাম প্রথম একটা গণমুখী আন্দোলন করার চেষ্টা করেছে। তো জামাত ইসলামের মধ্যে একটা দ্বিমত আছে, সেটা হলো ইয়ং জামাতি যারা আছে তারা মনে করে তারা দেখে নাই যুদ্ধ। বাংলাদেশ, প্রিয় দর্শক, বাংলাদেশ হয়েছে 42 বছর আগে, কারণ যেদিন বাংলাদেশ সেদিন যার জন্ম হয়েছে আজকে তার বছর 42 বছর। একটা ভালো জেনারেশন আছে যারা নাকি বাংলাদেশের জন্মটা দেখে নাই, তারা এই দায়িত্ব নেব কেন যে যুদ্ধ অপরাধী ছিল কে ছিল না। তারা ফ্রেশ ধর্মীয় রাজনীতি করলে ধর্মীয় রাজনীতি করবে। ইয়ং জামাতিরা মনে করে যে যুদ্ধের বিষয়টা শেষে যদি ফাঁসি হয় হোক, না হয় না হোক, ঝামেলা চলে গেলে যেটা হবে সেটা হলো কি যে আমরা ফ্রেশ রাজনীতি করতে পারবো, তখন আর আমাদেরকে রাজাকার বলে গালি দিতে পারবো না। আপনার মন্তব্য কি? এটা একদিক দিয়ে আমি মনে করি যে হ্যাঁ, এটাই জামাত ভাবছে এবং যারা নতুন প্রজন্ম আর কি, জামাত ইসলাম বা অন্য যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদের এই ধরনের একটা আইডিয়া। তবে এখানে বলা বাহুল্য যে অবশ্যই জামাত ইসলাম আগে যে স্ট্যান্ড ছিল বাংলাদেশের রাজনীতিতে, এখন তারা ইচ্ছা করলে সেটা চেঞ্জও করতে পারে। ডিপেন্ড করে জনগণের
জনগণ কি চায় তার বেসিসে তাদের না, এখানে আমি দ্বিমত করি ডক্টর রফিক। সেটা হলো চেঞ্জ করতে পারে, কিন্তু যারা নাকি আদর্শভিত্তিক রাজনীতি করে, ফ্যানাটিক, যে কমিউনিস্টই হোক আর মুসলমান রাজনীতি হোক, তারা মনে করে সবকিছু ওই যেমন জামাত ইসলাম মনে করে যে ইসলামিক বা কোরআনের ফরম্যাটে সমস্ত রাজনীতি চলবে। কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং, বেশিরভাগ মুসলমান হলে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ডিফারেন্ট কালচার বাংলাদেশ আছে। আর জামাত যেভাবে ধর্মটাকে রাষ্ট্রের মধ্যে নিয়ে আসতে চায়, জনগণ হয়তো সেটা পছন্দ নাও করতে পারে। কারণ ধর্ম এটা আছে, আমরা সকলেই মুসলমান, আল্লাহ খোদা মানি, তার মানে প্রতিটা নিয়ম কানুন সৌদি আরবের মতো করতে হবে, এরকম তো না। আমার মনে হয় না জামাতের এরকম কোনো উদ্দেশ্য আছে। জামাতেরা মনে করেছিল আর কি, আমার মনে হয়েছিল যে তারা মিশর স্টাইলের একটা রেভলিউশন করবে, রাস্তার থেকে আন্দোলন করে আওয়ামী লীগকে ফেলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কিন্তু আমার কেন জানি মনে হয় মিশর আর বাংলাদেশের দুইটা ডিফারেন্ট। আমাদের দেশে আমরা মুসলমান, আল্লাহ খোদা মানি, ধর্ম মানি, কিন্তু ওরকম ফ্যানাটিক ধর্মীয় ভিত্তিতে সবকিছু হবে, এটা বোধহয় বাংলাদেশে মানা না। সেটাই যে বাংলাদেশের যে সামাজিক শিক্ষা, তাতে করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনগণ একটু ধর্মনিরপেক্ষতায় বেশি বিশ্বাস করে। এখন মুখে না বললেও অ্যাক্টিভিটি তাই। কারণ ইসলাম যদি একটা রাষ্ট্র চালানোর একটা ফর্মুলা তৈরি করে, সেখানে আমার মনে হয় না 1400 বছর আগের একটা ফর্মুলা তারা এখানে স্ট্যাবলিশ করতে পারবে এবং এটাকে আর কাজও করবে। আর আফগানিস্তানের যে কথা বলছেন, তাদের সাথে আমাদের যে সামাজিক শিক্ষা অনেক পার্থক্য, এমনকি পাকিস্তানের সাথে অনেক পার্থক্য। কাজে পাকিস্তানের ধর্ম নামে যেসব অকর্ম চলে জনগণ হয়তো বিশ্বাস করে, এটা চলবে না। কাজী জামাতকে পরিমার্জিতভাবেই রাজনীতি করতে হবে। তার যদি আবার ওই 1400 বছর আগের পুরনো যে ফর্মুলা সবগুলো যদি ইন্ট্রোডিউস করতে চায়, এই 1400 বছর পরে এগুলো আর মানে খুব একটা সুবিধা হবে না। কথা বলছে বা একটু সপক্ষে যাচ্ছে, তার কারণ একটাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমার মনে হয়। আচ্ছা, এইখানে আমি সর্বশেষ যে পয়েন্টটা টানছি প্রিয় দর্শক, সেটা হলো ইস্যুভিত্তিক রাজনীতি হওয়া উচিত। আমি মনে করি বিশ্বের যে কোনো দেশে যে কোনো রাজনীতিতেই একটা আগের থেকে ফর্মুলা তৈরি করা, কমিউনিজম করা বা ইসলাম করা, এগুলো করার দরকার নেই। জনগণের যে সমস্যা আছে সেই সমস্যাটা নিয়ে রাজনীতি করা ভালো। যেমন বাংলাদেশে ইলেকট্রিসিটির একটা সমস্যা আছে, এটাকে আপনাকে ফর্মুলা যদি দেয় কোনো রাজনীতিবিদ যে ইলেকট্রিসিটি এইভাবে আমি সলভ করব, সেটা হতে পারে। অথবা ধরেন পপুলেশনের সমস্যা আছে, অথবা যানজট হয় সিটিতে, যানজটের উপরে কথা বলে তাদের প্রোগ্রাম দিতে হবে আওয়ামী লীগ বা বিএনপি, অথবা ইলেকট্রিসিটির উপরে প্রোগ্রাম দিতে হবে, অথবা অন্য যে কোনো সমস্যাগুলো, বড় সমস্যা, জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা সমস্যা আছে, এগুলো নিয়ে রাজনীতি করা ভালো। আগের থেকে জামাত মুসলিম লীগকে মুক্তিযুদ্ধ করছে, তবে আপনি কি বলেন? এটা হচ্ছে আবার একই কথা যে যদি জনগণ সচেতন হয়, তাহলে আর এমন না যে 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 যারা দেশ চালায় আর কি, তারা যে জানে না তা না, তারা ওই সব কথা বলে আমাদের আসল কথা থেকে সরিয়ে রাখে। এটা এক ধরনের ট্যাকটিস আর কি, যে মানুষকে ধোঁকা দেওয়ার একটা ট্যাকটিস। যেমন তারা খালি বলবে, হয়তো আপনি যদি বাংলাদেশ টিভি শোনেন তাহলে দেখা যাবে যে কে স্বাধীনতা ঘোষণা করেছিল, তারপর কে স্বাধীনতা ব্যাপার স্যাপার, কে বলছে আগে, কে 2 মিনিট পরে বলছে, অমুক তমুক। তারপরে খালেদা জিয়াকে বাড়িতে নাকি বের করে দিচ্ছে, খালেদা জিয়ার নাকি 3টা বাড়ি, অমুকের 5টা বাড়ি। এগুলো করে জনগণকে তাদের ইস্যু থেকে আলাদা করে রাখা এবং সরিয়ে রাখা, এটা একটা ট্যাকটিস। এই ট্যাকটিস ওরা গ্রহণ করে। দুই পার্টি কথা আছে, সেটা হলো কি, স্বাধীনতা হয়েছে 42 বছর আগে, একজন স্বাধীনতা ডিক্লেয়ার দিয়েছে আগে বা পরে, এই জিনিস গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইতিহাসবিদ্যা রিসার্চ করে বই লিখতে পারে, তাতে আপত্তি নাই। তো সাধারণ জনগণের মধ্যে এই যে আওয়ামী লীগ বলে দিল যে আমরা স্বাধীনতা করছি বলে আমরা একদম তুলসী দোয়া পানি, আমাদের কোনো পাপ নাই, নিষ্পাপ, আমরা লুটপাট করতে পারবো, অথবা বিএনপি বলে করলো যে জিয়াউর রহমান আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হতে যাচ্ছে। আপনাদের সবাইকে শুভকামনা জানাই এবং আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি।